প্রিয় দর্শক, আরটিভি আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর শুধু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যেই সীমাবদ্ধ না, আমাদের অক্ষর অসীম। বাংলার প্রতিটি বর্ণমালা অসীম সব কথা বলে, জীবনের কথা বলে, স্বপ্নের কথা বলে, এবং প্রতিটি মানুষের, প্রতিটি শিশুর জ্ঞানের আলো কিভাবে বিচ্ছুরিত হবে সেই জ্ঞানের আলোর পথ দেখায়। আমাদের অক্ষরগুলো আমাদের রক্তে ধোয়া। আন্দোলনের পরে আন্দোলন করে এই অক্ষরকে সম্মানিত করতে হয়েছে, এই অক্ষরকে প্রতিষ্ঠা দিতে হয়েছে। আমরা আমাদের জীবনের গল্পগুলো এই অক্ষরের সঙ্গে মিলিয়ে নিই। আমরা আমাদের স্বপ্নের কথাগুলো এই অক্ষরের ভেতরে প্রবিষ্ট করাই, গানের সুরে, কথায়, আমাদের ভালোবাসা দিয়ে, দেশপ্রেম দিয়ে। সামনে এগিয়ে যাবার যে গান, সে গান যারা করেন তাদের মধ্যে একজন বিশিষ্ট শিল্পী মিলন মাহমুদ, তরুণদের হার্টথ্রোব শিল্পী। নিজে গান লেখেন, সুর করেন। এই অসাধারণ প্রতিভার এই মানুষটি আজকে আমাদের অতিথি। শুধু দর্শক, চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন মিলন মাহমুদ? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আমি প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি কি শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করেন? নিঃসন্দেহে করি। কারণ একজন শিল্পী, সে যদি স্বাধীন সত্তা নিয়ে সে তার কর্মটা না করতে পারে, তাহলে আমার মনে হয় যে সত্যিকারের শিল্পটা বেরিয়ে আসে না। যদি কোনো তার চলার পথে কিংবা তার কাজের পথে যদি কোনো বাধা দেয়া হয় তাকে, কিংবা কোনো ধরনের ব্যারিয়ার আরোপ করে দেয়া হয়, তাহলে তার শৈল্পিক সত্তাটা সামহাও ব্লকড হয়ে গেল। সে স্বাধীনভাবে যদি প্রকাশ করতে না পারলো, তাহলে কি করে একটা সুন্দর শিল্প দাঁড়াবে? শিল্পীর স্বাধীনতা একটা নদীর মতো, যদি বাদ দেওয়া হয় এক্স্যাক্টলি নদীটা শুকিয়ে যায়। নদীটা শুকিয়ে যায়, হয়তোবা ভিন্ন জায়গায় পথে প্রবাহিত হতে পারে, পথ করবার চেষ্টা করে, কিন্তু সেটা যদি প্রাঞ্জল না হয়, যদি সাবলীল না হয়, তাহলে এক ধরনের বিড়ম্বনা তৈরি হয় এবং শিল্পের পথে একটা ব্যাপক বাধা তৈরি হয়। আমি অনেক দিন ধরে, আমরা মিডিয়াতে আপনাকে পাইনি, এই যে রাজনৈতিক সংকট শিল্পীর জন্য, সেটাকে আপনি কিভাবে দেখেন? এই সংকটটা হচ্ছে রুচিগত সংকট, হচ্ছে প্রধানত। এই রুচির সংকটের কারণে যারা আমাদের মতো শিল্প নির্মাণ করতে চায়, খুব থটফুল লিরিক কিংবা ওই সম্যক জ্ঞানটা থাকতে হবে, এরকম শিল্পকর্ম নিয়ে যারা কাজ করে, সেই কাজগুলি যেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারিত হবার কথা, পৃষ্ঠপোষক, আমাদের কর্মের যে পৃষ্ঠপোষক যারা থাকবেন, তাদের রুচির জায়গাটা যদি ওই রকম মানসম্পন্ন না হয়, সেক্ষেত্রে মনে হয় প্রকাশের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা। সেই জায়গায় কিন্তু আমি বলেছিলাম, রুচির সঙ্গে রাজনীতির একটা ব্যাপক সম্পর্ক আছে। আপনি জানেন যে আমাদের রাজনৈতিক নেতৃত্বে যখন রুচির দুর্ভিক্ষ তৈরি হবে, আমাদের সংস্কৃতিতেও সেই দুর্ভিক্ষের ছায়া পড়বে এবং পড়েছে। আপনি জানেন, আমি নাম বলবো না, হয়তো তারা কষ্ট পাবে, কিছু শিল্পী এমনভাবে উঠে এসেছিল মিডিয়াতে, মিডিয়ার জন্য দায়ী, যে বারবার তাদেরকে ফোকাস করা হচ্ছিল এই কারণে যে তারা ভাইরাল হয়। শুধু ভাইরাল হলেই যে মিডিয়া তাকে সামনে আনবে, এটা তো ঠিক না। এটা ঠিক না। যেই শিল্পকর্মটা মিডিয়া প্রকাশ করতে চাচ্ছে, সেটা আসলেই শৈল্পিক কিনা, শিল্পের মানদণ্ডে সেটা উত্তীর্ণ হলো কিনা, এই বিষয়টা তো আগে যাচাই করতে হবে, তাই না? মিলন, আপনার জীবনের আহ্বানে গানটা একটু শুনি। নিশ্চয়ই দর্শকরা চাইছে যে এই যে বিখ্যাত শিল্পীকে নিয়ে আমি বসে আছি, তার একটু নিঃসন্দেহে। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, দিকে দিকে একই শুনি সময়ের জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো, ভুলে সব অভিমান, যেও না কন্যা, তুলে নাও পিছু টান, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান, এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময়, এসো নাচি সুরেরই
ছন্দে এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এই ক্ষণে আমরা তাকে স্বাগত জানাই। দুর্দান্ত, অসাধারণ। আপনার কণ্ঠ খুব দরাজ কণ্ঠ। আচ্ছা মিলন, এই যে আপনি শব্দগুলো ব্যবহার করলেন আপনার লিরিক্সের মধ্যে, সেখানে কিন্তু আপনি আমার মনে হয় এত ভাবেননি যে এটা পরে সুর দিতে পারবো কিনা, বরং আপনার হৃদয়ে যে কথাটা এসছে সেটা আপনি লিখেছেন, পরে সুর আরোপ করেছেন। ফোক টোনও কিন্তু আপনি নিয়েছেন, ওয়েস্টার্ন টোন, ফোক টোন আপনি সম্মিলন করেছেন। এখানে তথ্যগত জায়গাটা আপনাকে একটু শেয়ার করি। জি বলেন। এটা লিখেছিলাম হচ্ছে আমি, আর সুর করেছিল হাবিব ওয়াহিদ। সো এটার প্রেক্ষাপট ছিল, এটা একটা থিম সং, এটা প্রেক্ষাপট ছিল হচ্ছে লাখো মানুষকে অ্যাকোমোডেট করতে হবে, কিংবা আপনি গানটা যখন করবেন তখন খুব উদ্দীপনামূলক একটা বিষয় কাজ করতে হবে। এই থটটা হচ্ছে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। অন দ্যাট নোট আই রোড দ্য সং। দুর্দান্ত। আচ্ছা, এটা লিখবার পরে তখন হাবিব ভাবছিল যে আচ্ছা ঠিক আছে, শ্যুটটা কিভাবে কি করা যায়। আমরা দুজন একসাথেই বসা, সেশনটা আমরা দুজনেই শেষ করেছিলাম। তো ফাইনালি আমরা এক রাতের মধ্যে শুরু করেছিলাম ইভিনিংয়ে, আর ফজরের আজানের আগে আগে আমাদের কম্পোজিশনটা শেষ হয়ে যায়, আমার মানে সিঙ্গিং পার্ট শেষ হয়ে যায়, ওর হারমোনাইজিং পার্ট শেষ হয়ে যায়। এবং ওই যে একটা আহ্বানমূলক যে মানে সুরের যে জোয়ারটা, ওই জোয়ারটা আবার হাবিব চমৎকারভাবে ব্লেন্ড করেছে। সো এই কথার সাথে সুরের এই ব্লেন্ডিংটা যখন প্রপারলি হয়ে যায়, তখনই হচ্ছে একটা শিল্প কিন্তু মানুষের মনকে ছুঁয়ে যায়। তো এই ঘটনাটা ঘটেছে হচ্ছে এই গানটার ক্ষেত্রে। আপনি অনেক গানের স্রষ্টা, কোন গানটা গিয়ে আপনি সবচেয়ে বেশি তৃপ্ত হয়েছেন এ পর্যন্ত? আমি লাখো কিংবা কোটি মানুষকে সামহাউ কানেক্ট করতে পেরেছি আমার এই সৃষ্টিকর্মটার মাধ্যমে, ওটা একটা তৃপ্তি। আবার এমন একটা গান হতে পারে যে গানটা আপনি গেয়ে আপনি হয়তো বা নিজের সোলকে খুঁজে পান, যে এটাই তো আমি, ওটাও আর একটা তৃপ্তি, যেখানে আপনি নিজেকে খুঁজে পান। রাইট। ও স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার, কাছে যাব ফিরে বারে বার। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার, কাছে যাব ফিরে বারে বার, কাছে যাব ফিরে বারে আমরা চাই গানের সঙ্গে মানুষের মিলন। এই যে চারিদিকে কোলাহল, তার মধ্যে নীরবতা খোঁজার যে অন্বেষণের যে আপনার চেষ্টা, সেটা কেন? এটা আপনাকে যদি লেখার প্রেক্ষাপটটা বলি তাহলে আপনার এই প্রশ্নের উত্তরটা চলে আসবে। যে একটা সময় আমি ভেবেছি, এটা আমার ভাবনার জগৎকে ঘিরে, একটা সময় এই ভূখণ্ড যে সাংঘাতিক রকমের বসবাস উপযোগী ছিল। আমাদের সৃষ্টির শুরুর দিকটা আপনি ভাবুন, সেখানে মানুষের সংখ্যা এত বেশি ছিল না, কিংবা সভ্যতার প্রকাশ এত বেশি ছিল না। ওই সময় যেই পৃথিবীটা ছিল, সেই পৃথিবীটা বিশেষ করে এই মানব জাতি ক্রমশ সভ্যতার সকল ব্যাখ্যায় সেই সভ্য মানুষ হতে 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 কিংবা শিল্প বিপ্লব ঘটাতে ঘটাতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে এখন এই সময়ে এসে এটা বলাই যায় যে পৃথিবীটাকে আমরা খুব দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। প্রতিটি ধর্মগ্রন্থে বলা হচ্ছে একদিন এই পৃথিবী মহাপ্রলয় দিয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কখনো কি পৃথিবী শেষ হবে? হ্যাঁ হবে। যে কোনো বস্তু যখন পৃথিবীতে আপনি সাস্টেইন করাতে দেখবেন, কিংবা আপনি মানে নিজে তৈরি করেও করাবেন, সেই তৈরি হওয়ার একটা ইতিহাস যেরকম রয়েছে, ওটা শেষ হয়ে যাওয়ার একটা ইতিহাস ঘটবে। এটা মানে ইউনিভার্সাল ট্রুথ, এই বিষয়টা ধরেই নেওয়া যায়। আমার কখনো কখনো মনে হয় যে একটা গানের সুর, অসাধারণ কোনো সুর, একটা মহাপ্রলয়ের পরে যখন পৃথিবী একেবারে সেই আপনার কোলাহলের পরে শান্ত হয়ে যায়, তখন একটা অসাধারণ কোনো সুর প্রবাহিত হচ্ছে এবং আমি শুনছি।
সেই চিত্রকল্পটা কখনো কখনো আমার মনে আসে। আপনার কোলাহলের গানটা শুনে আমার সেরকম একটা দৃশ্য আমার চোখের মধ্যে উঠে এসেছিল। ওই গানটা একটু শুনি। চারিদিকে কোলাহল, অবাক পৃথিবী, নির্জনতা হারায়, ভাবনার ভিড়ে বসে কষ্টে মন আজ লজ্জাকে লুকায়। চারিদিকে কোলাহল, অবাক পৃথিবী, নির্জনতা হারায়, ভাবনার ভিড়ে বসে কষ্টে মন আজ লজ্জাকে লুকায়। মন যেতে চায় অজানায়, মন যেতে চায় অজানায়, মন যেতে চায় অজানায়, মন যেতে চায় অজানায়। কোনো কোনো গান মানুষের কল্পনাকে বিস্তৃত করে, নতুন একটা অসীম জায়গায় নিয়ে যায়, তাই না? একজন শিল্পী নিজে গান লিখে সুর করে তিনি নোবেল পুরস্কার পেলেন। জি, আমাদের দেশে সে সুযোগ কি আছে? সুযোগের বিষয়টা তো অবারিত। এটা তো কেউ যে আটকে রেখেছে এই সুযোগটা যে এই পর্যন্ত যে শেষ হয়ে যাবে, বিষয়টা সেরকমও না। ওই প্রেক্ষাপটগুলি তৈরি হচ্ছে না বলে আমাদের এখানে এই প্রশ্নটা আসছে যে তৈরি আছে কিনা কিংবা সুযোগটা আছে কিনা। আমাদের ন্যাশনাল অ্যানথেম গেছে একজন শিল্পী, রাইট, কিংবা কতিপয় শিল্পী, জাতীয় সঙ্গীত। আপনি এই ন্যাশনাল অ্যানথেমটা প্লে করে বহির্বিশ্বে যে কোনো ইভেন্টে দেশের পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু খুবই দুঃখের বিষয় যে সেই যিনি গাইলেন ন্যাশনাল অ্যানথেম, যে শিল্পীরা ওটার সাথে জড়িত, সেই শিল্পীগুলি হচ্ছে একটা সময় নিজের দেশে দুস্থ শিল্পী হিসেবে এবং খুবই সরকারের কাছে আবেদন জানাতে হয় চিকিৎসা ভাতার জন্য। এক্স্যাক্টলি। এই যে একটা মাইন্ডসেট আমাদের ন্যাশনাল পর্যায়ে, যে এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত মানসিকতার পরিবর্তন করতে হবে। ওটাই, তাই না? মানসিকতার পরিবর্তন করতে গেলে শিক্ষার পরিবর্তন লাগবে, চেতনার পরিবর্তন করতে হবে। এটা সবচেয়ে আমাদের দেশের দুর্ভাগ্য। এবং আপনি খুবই চমৎকারভাবে সেই কথাগুলো বললেন। আপনি কি গান গাইলেই তাকে শিল্পী বলবেন? না। শিল্পী কে? শিল্পী হচ্ছে, আমার দৃষ্টিতে শিল্পী হচ্ছে সেই মানুষটি যেই মানুষটি সর্বাঙ্গীনভাবে শিল্পকে লালন করে। আপনি যে কোনো একটা শিল্পকে মুখস্থ বিদ্যার মতো ধারণ করে প্রকাশ করতে পারেন, তোতা পাখির মতো। হ্যাঁ, প্রকাশ করে ফেলতে পারেন, যে কারণে আপনি লিসেনার্সদের কাছে কিংবা অডিয়েন্সের কাছে হয়তো বা আপনি ওই মূল্যায়নটা পেতে পারেন যে উনি একজন শিল্পী। কিন্তু মূলত আপনি যদি ভাবেন শিল্পের মানের জায়গাটায় যদি ভাবেন, তাহলে ওই শিল্প সত্তাটা আপনি হয়ে উঠতে পারছেন কিনা, এই বিচারে যখন আপনি উত্তীর্ণ হবেন তখনই হচ্ছেন আপনি একজন শিল্পী। আপনার মতো যারা শিল্পী, যাদের গানের কথার মধ্যে আমরা কিছু জীবনের আলো দেখতে পাই, যেরকম জীবনের আহ্বানের আপনি ডাক দিয়েছেন যে গানে, সেই গানের মধ্যে একটা আহ্বান আছে। কিংবা আমার আরেকটা গান আছে, চারিদিকে কোলাহল, অবাক পৃথিবী, নির্জনতা। এই যে অসাধারণ একটা গান। এই যে গানের যে কথাগুলো, আপনি কিন্তু চিন্তা করেননি যে এই সফট শব্দ দরকার গানের জন্য, আপনি করেননি। আপনি বরং একটা খুব দ্যুতিময় শব্দ, ভারী শব্দ, সেটাকেও আপনি সুরের আলোতে আপনি বিভাসিত করেছেন, যেটা আমরা কখনো কখনো দেখেছি ভূপেন হাজারিকা, তাই না? আমরা দেখেছি পশ্চিমবঙ্গের কিছু ভালো শিল্পী, তাদের বাংলাদেশ, এই যে পথ, এই যে জ্ঞান নির্মাণের পথ, গানও যে মানুষের অন্তরকে আলোকিত করে, এটা যে শুধুমাত্র স্থূল বিনোদন নয়, সেই বিষয়টা কেন বোঝানো সম্ভব হচ্ছে না? আমাদের প্রস্তুতির জায়গাটা, আমাদের মাইন্ডসেট যেটা, সেটা চেঞ্জ করতে হবে। এবং সেটা চেঞ্জ কিভাবে হবে, এটা আসলে খুব আপনি একটা সিটিং দিয়ে আসলে সেটার আলোচনা করে শেষ করতে পারবেন না। মাইন্ডসেটটা হচ্ছে, দেখেন, এখনো পর্যন্ত আপনি যতই প্রতিষ্ঠিত শিল্পী হন না কেন, কিংবা স্ট্রাগলিং শিল্পী হন না কেন, যখন আপনি পরিচয় করাতে যাবেন নিজেকে, কিংবা আপনার পরিজন, আপনার আত্মীয় স্বজন, তারা যখন পরিচয় করাতে যাবে যে হ্যাঁ ইনি হচ্ছেন স্বনামধন্য একজন কবি স্ট্যালিন, যারা আপনার সম্বন্ধে জানেন না, তারা বলবে আচ্ছা উনি কবিতা লিখে আছে, তারপরে উনি আসলে কি করেন?
এই যে প্রফেশনকে খোঁজে, একদম খোঁজে, একদম এইটার রেকগনাইজেশনটাই আমাদেরকে দিচ্ছে না। দুর্দান্ত বলেছেন যে আমরা গান করেন আর কি করেন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কবিতা লেখেন আর কি করেন, যে গান তো করেন আর কি আর কি করেন, আপনি কি ব্যাংকে চাকরি করেন কিংবা আপনি কি ইঞ্জিনিয়ার রাইট নাকি, মানে এই যে মানে পরিচয়ের সংকট তৈরি করে দেয় আমাদের সমাজ। কিন্তু আপনি দেখেন ইউরোপে কিংবা উন্নত বিশ্বে একজন শিল্পী সে যে কি সম্মানিত, সে একটি গান করে দুটি গান যদি তার এটা জনগণ নেয়, আসলে ভাবতে গেলে রীতিমতো মনে হয় রূপকথার কোনো গল্প শুনছি, তাই না? আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা এই বিষয়টা ভাবি, ধরুন আমার যেই গানগুলি এ পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং সেই জনপ্রিয়তার মাত্রা কিন্তু নেহায়েত কম না, বেশ ভালো, একদম আমরা যদি ধরে নেই যে এটা ব্যাপক পর্যায়ে ধরে নিতে পারি কিনা, সেই প্রশ্নেও সেটা উত্তীর্ণ হবে। এরকম যদি আমার কোনো একটা গান বহির্বিশ্বে রেকগনাইজেশন তৈরি করতে পারতো, তাহলে আমার একটা সাধারণ জীবনমান অনেক বেশি রিচ হতে পারতো, অনেক বেশি সমৃদ্ধশালী হতে, এবং তাদের মিডিয়াগুলো আপনার সেই যোগ্য এবং সারা জীবন ওটার ধারাবাহিকতা কিন্তু চলতে থাকতো। নারীরা কিন্তু গান খুব পছন্দ করে, মেয়েরা। আপনি খুব স্মার্ট, সুদর্শন, তো মেয়েরা কি আপনার গানের প্রেমে পড়েছে না আপনার প্রেমে পড়েছে? মেয়েরা তো আমার প্রেমে পড়েছে, মানে স্বভাবতই আগে যেহেতু গান শুনে আমাকে কন্ট্যাক্ট করে কিংবা গান শুনে আমাকে বিভিন্ন অনুভূতির কথা তারা জানায়, তাহলে আমি ধরে নেব যে আগে সূত্রটা তৈরি করেছে হচ্ছে সঙ্গীত, তারপরে মানুষটা প্রভাব ফেলেছে। তো বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আমি এটা শুনেছি যে আপনার গান শুনে আমরা যেভাবে মুগ্ধ হয়েছি, আপনার সাথে কথা বলে কিংবা আপনার সাথে সময় কাটিয়ে আপনার সান্নিধ্যে এসে আমাদের সেই ভালো লাগার মাত্রাটা আরও বেড়েছে। একজন শিল্পী হিসাবে আপনি কেমন দেশ হলে আপনার ভালো লাগতো? আমি এমন একটি দেশ চাই যেখানে বেসিকলি মানুষ সততার চর্চা করবে, সর্বাঙ্গীনভাবে সামগ্রিক সিচুয়েশনে সততার চর্চা হচ্ছে। তাহলে আপনি দেখুন, আপনি যে কর্মটাই করেন না কেন, সেটার বেসিক মন্ত্রটা যদি সৎ হয়, অনেস্টির উপরে দাঁড়িয়ে থেকে আপনি যদি আপনার কর্মটি সাধন করেন, তাহলে এই সমাজ থেকে যাবতীয় দুর্নীতি উঠে যাবে, ঘুষ প্রথা উঠে যাবে, কিংবা মানুষের সাথে ডায়াজে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদ যেই মিথ্যার ফুলঝুড়িগুলি শুনিয়ে বেড়াচ্ছেন, সেই ফুলঝুড়িগুলি থেমে যাবে, ওখানে সত্যিটুকু থাকবে। এই একমাত্র অনেস্টির চর্চাটা যদি আমাদের দেশে হয়। আপনার একটা নিজস্ব লাইফ স্টাইল আছে, সেটা কি? এইভাবে আপনি আমার 3টা আচরণ হচ্ছে আমি আমার জীবনে চর্চা করি: অনেস্টি, ট্রান্সপারেন্সি, হিউম্যানিটি। আমি নিউট্রালি যদি মানব সমাজে সততা, স্বচ্ছতা এবং মানবিকতা এই 3টা আচরণ চর্চা করে, তাহলে ওই সমাজ কিংবা ওই মানুষের মধ্যে কোনো ধরনের অগ্রহণযোগ্য বিষয় থাকবে না। আপনার পোশাক আশাক সম্পূর্ণ একটু আলাদা অন্য শিল্পীদের চেয়ে, কেন? আমি নিজেকে এভাবে রাখতে পছন্দ করি, যদিও আমি এখন একটা কর্পোরেট লুকসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাজ বিকজ আমি একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, আমি ওই প্রতিষ্ঠানটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এটা হচ্ছে স্বপ্নভূমি, আমাদের অফিস হচ্ছে মহাখালী DOHS। তো এনিওয়েজ, তো এই কারণে আমি একটু ফর্মাল লুকে এসেছি। সো অফিস যেহেতু করতে হয়, না, একজন শিল্পীরও তো নিজস্ব পোশাক থাকে, তবে দেখেন না সবসময় থাকে তো। তবে আই এম ম্যান ইন ব্ল্যাক, মানে মোস্ট অফ দ্য টাইম আমাকে এই ব্ল্যাকে দেখা যায় বেশি। কারণ কি? আমার ভাল লাগে, ব্ল্যাকটা বেশি ভাল লাগে। প্রত্যেকটা শিল্পী তার একটা নির্জনতা চায় সৃষ্টির জন্য। মানে কোনো শিল্পীর জন্য নির্জনতাটা খুবই দরকার, অবভিয়াস। আমরা একদম শেষে চলে এসেছি মিলন। আমি সবসময় জিজ্ঞেস করি যে একজন শিল্পীর তো স্বপ্ন থাকে। আমার স্বপ্ন হচ্ছে, যদি আমি যেই সমাজে বাস করছি, এটা স্বপ্নটার কথা আগেই বলে দিয়েছি আমি আপনাকে, যে দেশে বাস করছি, এই দেশটা যদি সম্মানিত হয় টু আদার কান্ট্রিজ, যে যখন আমরা বাইরে গিয়ে পরিচয় দিব যে ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ, এই বিষয়টা, পরিচয়টাই যখন আমাদেরকে অনেক বেশি প্রাউড ফিল করাবে, ওই জায়গাটাই যখন আমরা যেতে পারবো। আমি এখন যেমন আছি, যেই চর্চায় আমি বেঁচে আছি, এই চর্চাটুকু নিয়ে আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন চলে যেতে পারি, আমার সঙ্গীত কর্মটা যেন চলে যেতে পারে, কিংবা আমার যে 2 বেবি, মায়াবী মাহমুদ এবং প্রণয় মাহমুদ, ওদের মা, এই যে আমাদের একটা সংসার হয়েছে, এই সংসারটা সুস্থভাবে, সাবলীলভাবে, সৎভাবে, স্বচ্ছভাবে
একটা স্বপ্নময় পরিবেশে বেড়ে উঠুক, একটা স্বচ্ছতার ভেতরে বেড়ে উঠুক এবং নিরাপদ একটা নিরাপদ একটা ভবিষ্যৎ তৈরি হোক, এই স্বপ্নটা এখন এই কেন্দ্রিক আমার, এটাই হচ্ছে আমার এক্সপেকটেশন। আপনার সবচেয়ে প্রিয় গানের বেশ কয়েকটি লাইন শুনতে শুনতে আমরা এখন বিদায় নেব। শুধু দর্শক, আপনারা এতক্ষণ আমাকে সহ্য করলেন, এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা। আমার জন্য শুভ প্রার্থনা রাখুন, আমি যেন শেষ দিন পর্যন্ত আমার চর্চার জায়গাটা ধরে রাখতে পারি, সৎ, স্বচ্ছ এবং মানবিক থাকতে পারি, এবং আমার পার্শ্ববর্তী যে আমার প্রিয়জনগুলি রয়েছে তাদেরকেও যেন এই উপদেশ আমি দিয়ে যেতে পারি, এই প্রার্থনা রাখবেন। আর আমি আমার শেষ গান গাইছি। অঝোর শ্রাবণ ধারা, বৃষ্টি বাঁধন হারা, এসেছে দারুণ সকাল। বাহ। অঝোর শ্রাবণ ধারা, বৃষ্টি বাঁধন হারা, এসেছে দারুণ সকাল। অভিমানী মন ভাবে এমন কেন যে হবে, অভিমানী মন ভাবে এমন কেন যে হবে, এ জীবন আমি তো চাই না। এভাবে মন বাঁচে না, এভাবে মন বাঁচে না, এভাবে মন বাঁচে না। দুর্দান্ত, অসাধারণ। আপনার কণ্ঠটিও খুব দরাজ, আমি আগেই বলেছি সেটা মিলন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি দর্শকদের জন্য যেটা বলেছেন, এবং আপনি আপনার নিজের পরিবারকে যেভাবে আপনি দেখেন, নিশ্চয়ই রাষ্ট্র এবং সমাজকে সেভাবে দেখতে চান। প্রিয় দর্শক, মিলন মাহমুদ আমাদের দেশের একজন গুণী মানুষ, গুণী শিল্পী। আমরা এই গুণী মানুষটির কদর করতে চাই। আসুন আমরা সবাই মিলে মিলনের গান শুনি। যে অসাধারণ সব তিনি বাক্য বিন্যাস করেছেন, গানের কথাগুলো লিখেছেন আমাদের জন্য, সেগুলো আমরা অনুধাবন করবার চেষ্টা করি। আমরা খুব সহজভাবে বড়লোক হতে চাই, বিত্তবান হতে চাই, অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অসৎভাবে হলেও অনেক উপার্জন করতে চাই, কিন্তু তাতে কোনো শান্তি নেই। শান্তি হচ্ছে সৎভাবে, সুন্দরভাবে নিজের জীবন যাপন করা, এবং আমাদের দেশের যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটাকে লালন করা। ওই বিশ্বের বুকে একজন সৎ মানুষ হিসাবে, একটা ভালো রাষ্ট্র হিসাবে, এটি গণতান্ত্রিক দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানো, যেটা চেয়েছেন মিলন, আমরাও তাই চাই। দর্শকরা, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। মিলনকে আমাদের এখানে আসবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।